গল্প বিস্মৃত সন্ধ্যায়। এই যে শুনছো, তুলটা খুলতে পারছি না, একটু সাহায্য করবে? আমিরার কথায় তানিমের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। ফাইলের পাতায় ডুবেছিল সে। তুমি জানো, এসব মেয়েলি ব্যাপার আমার দ্বারা হয় না, তারপরেও কেন আসো? রিমিকে বলো। ছোট আপার চেষ্টা করেছিল, হচ্ছে না, খুব জোর আটকে গেছে। আপাই তোমার কাছে পাঠালো। না চাইতেও আমিরার কাছে এগিয়ে গেল তানিম। দুলটা খুলছে না কিছুতেই, চেষ্টা করে যাচ্ছে সে। টানাটানি করলো কতক্ষণ, গুজিটা এতটাই শক্ত হয়ে এঁটে আছে, খুলছে না কিছুতেই। আমিরা ঠিক পেছনে দাঁড়িয়েই আরও ঝুঁকে পড়ল। নিঃশ্বাস এসে পড়ল আমিরার ঘাড়ে। এক ঝটকায় শিউরে উঠল আমিরা। বুকের ভেতর ঢেউয়ের মতো কাঁপন ছড়িয়ে গেল। মানুষটা ওর এত কাছে এর আগে কখনো দাঁড়িয়েছে মনে করতে পারে না সে। আরেকবার উষ্ণ নিঃশ্বাস পড়তেই আমিরা ধীরে ঘাড় সরিয়ে আনলো। নিজেকে সামনে নিতে চাই, এত আবেগ, এত ভার বহন করার মতো শক্তি নেই এখন আর সেই বেকাবু শরীরে। আর চোখে একবার আয়নার দিকে তাকালো, চোখ ভিজে উঠল কি তার। ঘন ঘন চোখের পাপড়ি ফেলে সে ভিজে ওঠা চোখ আয়ত্তে আনলো। গলার আর্দ্রতা গিলে নিল সে। একটা তীক্ষ্ণ কিছু নাড়িয়ে দিচ্ছিল, ধারালো অদৃশ্য অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল বারবার, কাঁপিয়ে দিচ্ছিল আমিরার পুরো সত্তাকে। যে ব্যাপারটা, যে অনুভূতিটা বিবাহিত জীবনের 2 পেরোলেও আমিরা কখনো অনুভব করেনি। এটা থাকুক, সমস্যা কি? না, আম্মা বলল ওটিতে কোনো গহনা পরে যাওয়া যাবে না, কোনো সিস্টার ঠিক খুলে নেবে। কত আদিকালের পুরনো জিনিস আমার নানি গড়ে দিয়েছিলেন, এটা এভাবে হারাবো? মাঝে মাঝে পেইন উঠছে তার। থেমে থেমে হঠাৎ ব্যথায় আস্তে করে বসে পড়ল সে সোফায়। তানিম বুঝলো, দাঁড়াও, কাটতে হবে মনে হচ্ছে, পরে আবার ঠিক করে নিও। ড্রয়ার থেকে প্লাস নিয়ে এসে সাবধানে কাটলো দুলটাকে। কানের কাছে শব্দে ঘাড় বেঁকিয়ে এলো আমিরার। পুরোটা কাজ তানিম শেষ করলো একবারও সোয়া না দিয়ে, অথচ আমিরার ভিতরটা কি ভীষণভাবে পুড়ে যাচ্ছিল, ক্ষয়ে যাচ্ছিল। আমিরার তৃষ্ণার্ত ছিল একটিবার সে ধরুক, বলুক, বেশি কষ্ট পাচ্ছ আমিরা? তানিম আবারও ফিরল বিছানায়। কাগজপত্র তুলে নিল আমিরা, তাকিয়ে বলল, আমি যদি মরে যাই তবে তুমি কি কাঁদবে আমার জন্য? তানিম বিরক্ত স্বরে বলল, কি আজব প্রশ্ন। সিজার খুব ছোটখাটো অপারেশন, এতে মানুষ মরে না, ভয় পেও না। না, ধরো মরে গেলাম, তোমার কি আমার জন্য খারাপ লাগবে? তানিম হিসেবি যুক্তিতে বলল, কেন লাগবে না? তুমি মরে গেলে যে বাচ্চাটা আসছে তার কি হবে, কে দেখবে? তার মানে বাচ্চার জন্য তোমার খারাপ লাগবে, আমার জন্য না। তুমি যদি মনে করো তবে তাই। থেমে গেল আমিরা, গলাটা আটকে গেল কান্নায়। মন বলে চলল, এই এখন একটু পর আমি ওটিতে যাব। এতটা দুর্বল আমি, এতটা নাজুক আমি, একদম ক্ষয়ে পড়ে আসি। কি অসহ্য যন্ত্রণা আমাকে কুড়ে খাচ্ছে। এই সময়ও কি একটুও মিথ্যা বলা যেত না? সান্ত্বনা হিসেবে আমি না হয় মিথ্যে আঁকড়েই আজকের মতো বেঁচে থাকার মতো শক্তি নিতাম। কথাটা ভাবতে ভাবতে চোখে পানি চলে এলো আমিরার ঘন ঘন চোখের পাপড়ি ফেলা আর নাক টানার শব্দ শুনে হয়তো তানিম টের পেল। আমিরা, তোমার আর আমার সম্পর্কের মাঝে কখনো কি মিথ্যা এসেছিল? আমিরা একবার মুখ তুলে তাকালো, ঠোঁট কিছু বলল না, কিন্তু মন নিঃশব্দে উত্তর দিল, মিথ্যা কি কখনোই আসেনি? এসেছিল। আমাদের সম্পর্কটাই তো মিথ্যা, লোক দেখানো অভিনয় ছাড়া আর কি? মনের ভেতর আজ হাজার কথা ঢেউ উঠল, কিন্তু মুখ রইল স্তব্ধ, একদম নীরব। রিমি এসে উঠিয়ে নিয়ে গেল তাকে। বাইরে উঠার দাঁড়িয়ে আছে। গত মাসে শ্বশুর শাশুড়ি আর ননদ এসেছে। শাশুড়িটা আমিরা পেয়েছে একদম মনের মতো, ভীষণ নরম মানুষ, ওকে খুব স্নেহ করে, একদম আপন গন্ধে ভরা। ননদটাও ঠিক সেরকমই,
জীবনের হিসেব বড় অদ্ভুত, কোথাও না কোথাও অপূর্ণতা থাকেই। আমিরার অপূর্ণতার ঝুড়িতে পড়ল স্বামী ভাগ্য। স্বামী বাদে আর সব পেল। সর্বশেষ সব কিছু নেওয়া হয়েছে কিনা দেখে নিল শাশুড়ি জাবেদা বেগম। তারপর বউয়ের গায়ে দোয়া পরে ফু দিলেন, সহি সালামতে ফিরে এসো মা। শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আমিরা। কি ছলছল নদীর ঢেউয়ের মতোই ভারী অশান্ত। মা, আমার জন্য একটা দোয়া করতে পারবেন? তোর জন্য সবসময় দোয়া। না মা, এবার দোয়াটা একটু ভিন্ন। দোয়া করবেন আমি যেন আর না ফিরি, আমি যেন মরে যাই। আর ভালো লাগে না মা, আর সহ্য হয় না। সি মা, ওসব কথা বলতে নেই। বৌমার মুখ চোখ মুছিয়ে উঠিয়ে দিলেন গাড়িতে। চলন্ত উবারে আকাশের দিকে চোখ যায় আমিরার। স্মৃতিগুলো যেন ধরা দেয় অশ্রু সজল আঁখিতে। ছোটবেলায় চাচাতো বোনদের বিদায় বেলায় দেখত তাদের মাকে জড়িয়ে ধরে কি যে কান্না। সেই কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠত। তখন সে পাশে দাঁড়িয়ে মনে মনে হাসত, এদের এত কাঁদার কি আছে, কিছুদিন পর তো ঠিকই আসবে। তাহলে আজ এতগুলো বছর পর মনে হলো তাদের কান্নাটা আসলে কেন ছিল। তারাও কি এতটা না পাওয়ার থেকেই কাঁদত? তাদের বিবাহিত জীবনও এতটাই বেদনা বিধুর ছিল, এতটা না পাওয়ার ছিল। কিন্তু ও তো শুনেছিল বিবাহিত জীবন মানে জান্নাতি জীবন। কি জানি জিজ্ঞাসা করা হয়নি কখনো আপুদের। এবার বেঁচে ফিরলে না হয় শুধাবে। বিশাল এক ডাউস পেট নিয়ে এতগুলো মাস কি যে কষ্ট, তানিম তো সবটা দেখলো। তবুও কি কখনো দেখলো? কখনো পেটে হাত দিয়ে একবারও অনুধাবন করতে পারলো এটা তো তারই বেবি। তবে কিসের এত দূরত্ব? এক ছাদের নিচে এক বিছানায় এতগুলো দিন পার করেও এই হাজার হাজার মাইলের দূরত্ব কি কোনোদিনও ঘুচবে? নাকি হাহাকারে কেটে যাবে বাকিটা জীবন? ক্লাসে থাকতেই সামিরার মেসেজ, মেজ আপু, আম্মু বড় আপুর ওখানে গিয়েছে, আমাকে তুমি নিয়ে যেও, আমি নিকেতাদের বাসায়। নামিরা বের হয়ে আগে ফোন করলো বড় আপুকে। ফোন ধরলো আপুর ননদ। নামিরা তার সাথে কথা বলে বলল, আপুর সাথে কথা বলবো। আমিরা ফোন ধরতে বলল, আপু কেমন আছো? শরীর বেশি খারাপ করছে? বড় আপুর কণ্ঠ ভেজা। মনি হাসপাতালে, ব্যথা উঠেছে, সময় করে চলে আসিস, আর দোয়া করিস বোনের জন্য। আর মরে টরে গেলে মাপ টাপ করে দিস। সারা জীবন কত শাসন করেছি তোদের, আর আমার সাওয়ালরে দেখে রাখিস। চোখ ভিজে উঠল নামিরা। আমার হার না মানার যোদ্ধা এত সহজে হার মানবে না আমি জানি। ভয় দেখিও না, আমি আসছি সামিরাকে নিয়ে। প্রচণ্ড ভিড়ের গমগমে শব্দে পথটা যেন কাঁপছে। ফুটপাতের পাশে টং দোকানগুলোতে তখন চায়ের কাপের ঝড়। টুং টুং চামচ কাপের সংঘর্ষে গুলির মুখে টং দোকানের কাচের গ্লাসের ধোয়া তুলে চায়ের চুমুক দিচ্ছিল টোকন। পাশের রোড সাইডের হোটেল থেকে ইলিশ ভাজার পোড়া সরিষার তেল আর পোড়া পেঁয়াজের গন্ধ ভেসে আসছে। সেই ঘ্রাণ নাকে শুকিয়ে শুকিয়ে চা খেতে ভালোই লাগছে টোকেনে। চারদিকে তখন মানুষের ঢেউ, কিন্তু ভিড়ের মাঝেও এক নির্জনতা টোকনকে ঘিরে। তার চোখ কাউকে খুঁজছে। এ পর্যন্ত 3 কাপ চা খাওয়া শেষ, তবুও অপেক্ষা ফুরোচ্ছে না। দূর থেকে খুব সূক্ষ্ম এক ইশারা টোকনের চোখে পড়তেই সে বুঝে নিল। কাপটা রেখে ধীরে ধীরে গলির অন্ধকারের দিকে পা বাড়ালো। সন্ধ্যা নেমে এসেছে। গলির আলো আধারিতে পুরান ঢাকার ধিমি লণ্ঠন তখন নিবু নিবু, বাতাস ভারী। দুশেনের স্বরটা যেন একদম কুয়াশার মতোই জমে আছে দেওয়ালে দেওয়ালে। পাতিগুলো ঝিমিয়ে চলেছে। সে যদি গলার স্বর নামিয়ে মুখটা আরো নিচু করে শুধায়, কি করেছিস? টোকনের কণ্ঠে তখন বিজয়ের এক অদ্ভুত ভয়ানক ঠান্ডা হাসি। বালির বস্তার সাথে বেঁধে বুড়িগঙ্গায় গেড়ে দিয়েছি। ভেসে উঠবে না তো? না, কোনো চান্স নেই। পেট কেটে সিমেন্ট ঢুকিয়ে দিয়েছি। ভালো করেছিস। তোর সাথে কেউ ছিল? না।
আচ্ছা যা। সেজুতি নিজের ব্যাগ থেকে পাতলা কাপড়ের ব্যাগটা বের করে নিজ পায়ের কাছে ফেলে ধীর পায়ে গলির অন্য প্রান্তে মিলিয়ে গেল, যেন কুয়াশায় গিলে ফেলল তাকে। টোকন ব্যাগটা তুলে নিল মুখশ্রী স্বাভাবিক করে। চারপাশটা দেখতে দেখতে এক ব্যান্ডেল টাকা দেখেই মনটা নেচে উঠল। তার চোখ জলজল করে উঠল। সেটাকে মুড়িয়ে নিজের মাজার কাছে লুঙ্গির নিচে গুজে নিল। নতুন টাকার বান্ডেলের গন্ধটা যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান তার কাছে। টোকন ভিড়ের মধ্য দিয়ে গেল, ওপারে যাওয়ার জন্য এগোলো। ঠিক সেই মুহূর্তে তীব্র এক ঝাঁকুনি, পরপর দুটো গুলি ঠিক পেটে। টোকন বিস্ফোরিত চোখে মানুষটার দিকে তাকিয়ে থাকলো, ঠিক যেভাবে একজন মানুষ তাকায়। মৃত্যুর দূতকে যখন প্রথমবার দেখতে পায়। লোকটার বাম হাতে বন্দুক, আর এক হাতে চলে গেল টোকনের মাজার কাজটাই টাকার ব্যাগে। হ্যাঁচকা টানে টাকাটা নিয়ে কাজ শেষ করতেই তার এক মুহূর্তও সময় লাগলো না। সব কিছু সুপরিকল্পিত। সাইলেন্সার লাগানো রিভলভার, তাই ভিড়ের বিশাল গুঞ্জনে কেউ প্রথমে কিছুই টের পেল না। টোকনের হাঁটু গেড়ে ভেঙে গেল। সে ফুটপাতের ধারে জমে থাকা ময়লা কালচে পানির মধ্যে মুখ থুবড়ে পড়ল। রক্ত থই থই করে বয়ে গেল সেই পানির মধ্য দিয়ে। শেষ নিঃশ্বাসটার তোরে খানিকটা কেঁপে উঠল নাকের কাছের কালো ময়লা পানিগুলো। তখন ওই চারদিকে হট্টগোল তৈরি হলো। মানুষ ভয়ে সরে গেল, দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো। কেউ কাছে আসলো না। এভাবেই রাস্তার নর্দমায় পড়ে থাকলো টোকন টোকাইয়ের লাশটা। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।